হাই, আমি বিনীত। আরেকটা নতুন ধরনের ভিডিও বানানোর প্রচেষ্টা। গত কয়েক বছরে যেটা আমি বা আমরা অনেকেই নোটিস করেছি যে যুবক যুবতীদের মধ্যে একটা যে সঞ্চয় করার যে প্রবণতা কমেছে বা পারছে না সেভিংস করতে, ইনক্লুডিং মাইসেলফ, ইনক্লুডিং ইয়োরসেলফ টু। তো আমরা অনেকেই সঞ্চয় করতে পারছি না, কিন্তু কেন আমরা করতে পারছি না? কেন আমাদের বাবা মা, কাকা, জ্যাঠামশাই, মেসোমশাই, পিসেমশাই তারা করতে পেরেছে কিন্তু আমরা করতে পারিনি? তাদের থেকে আমাদের দূরদর্শিতা কমেছে, তুলনামূলকভাবে তাদের থেকে আমরা বেশি আয় করি। তাদের এজ যখন 25 বছর, তারা যে পরিমাণে আয় করতো তার থেকে কয়েকগুণ বেশি পরিমাণে আমরা এখন আয় করছি। আমরা ধরুন 25 বছর বয়স একটা ছেলে, সে এখন যে আয় করছে, তার বাবা যখন 25 বছর বয়স ছিল তুলনামূলক অনেক কম আয় করতো, কিন্তু তারপরেও তার বাবা একটা সংসারের বোঝা পিঠে বয়ে নিয়ে গেছে সেই সময়, তারপরেও সঞ্চয় করে যায়। কিন্তু সেই 25 বছরের এখনকার যে ছেলেটা, তার পিঠে কিন্তু সংসারের বোঝা নেই, বেশিরভাগ ক্ষেত্রেই নেই। থাকে, সবসময় থাকে, থাকে না, সবসময় থাকে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মডার্নাইজেশন। যত মডার্ন হচ্ছে, তত মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন অ্যাপস আসছে, নতুন নতুন কোম্পানি ইভলভ হচ্ছে। তো যে জিনিসগুলো তখন ছিল না, তখন ক্রেডিট কার্ডের সমস্যা ছিল না, তখন মাইক্রো ফিন্যান্স কোম্পানি লোন দিত না যে আজকে তুমি একটা জিনিস কেনো, তোমার কাছে টাকা নেই, তুমি 30% পে করো, বাকি 70% 6 মাস নো কস্ট ইএমআইতে দেবে। তখন ছিল না এগুলো। তখন কেউ বলতো না যে আজকে তোমার কাছে পয়সা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি আজকে মালটা কিনে নাও, পরের মাসে 5 তারিখে আমাকে টাকা দিয়ে দেবে, মানে পে লেটার। তখন ছিল না। তো তখন একটা জিনিস কিনতে হলে তাদের করতে হতো সঞ্চয়, তারা 6 মাস, 1 বছর, কখনো কখনো 2 বছর ধরে তারা সঞ্চয় করে গেছে একটা স্বাদের টিভি কিনবে বলে, কিংবা একটা অ্যাডিডাসের জুতো কিনবে। তার জন্য 6 মাস ধরে সঞ্চয় করেছে, 1500 টাকা, 2000 টাকা সঞ্চয় করেছে। তখন টাকারও মূল্যবোধ বুঝেছে, এবং জিনিসটাও যেহেতু অনেকদিন পরে কিনতে পেরেছে, তারও একটা যে মূল্যবোধ সেটা তার মধ্যে তৈরি হয়েছিল, যেটা আমাদের মধ্যে হয় না। আর তাছাড়া তখন একটা টিভি কিনতে গেলে বা একটা অ্যাডিডাস বা রিবকের জুতো কিনতে গেলে তাকে প্রথম কথা তাকে বাজারে যেতে হতো। বাজারে গিয়ে দুটো দোকান ঘুরে কোনটাতে দাম কম আছে বা যদি সে দরদাম করতে পারে তো সেটা করার পরে সে কিনতো। কিন্তু এখন সেটা আমাদের দরকার লাগে না, কারণ আমাদের হাতে ফোন চলে এসছে। আমরা 1 ক্লিক করি, একটা ক্লিকের মাধ্যমে ফ্লিপকার্ট, অ্যামাজন এই ধরনের ওয়েবসাইট খুলে যায়। এখানে আমরা দেখি আচ্ছা এরকম দাম আছে, এখানে পে লেটারের ব্যবস্থাও আছে, বাজাজ ইএমআই সাপোর্ট করছে, ওয়াও। আমাদের কাছে টাকা নেই, বাট আমরা কিনে ফেলছি। তো আমরা সঞ্চয় করতে পারছি না, দ্বিতীয়ত সেই জিনিসটার মূল্যবোধ বুঝতে পারছি না যে জিনিসটা কি আমাদের আদৌ দরকার। আগেকার দিনে এরকম হতো যে সে একটা টিভি কেনার তার ইচ্ছা, তার বাড়িতে একটা বড় টিভি কেনার ইচ্ছা, যে বড়, আগেকার দিনে বড় পিকচার টিউবওয়ালা যে টিভিগুলো থাকতো সিআরটি মনিটরে, তো তার হয়তো ওটা কেনার ইচ্ছা, কিন্তু তার বাড়িতে এখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি রয়েছে। সে 2 বছর ধরে 4000, 5000 টাকা বা 8000 টাকা জমিয়েছে। জমানোর পরে সে যখন কিনতে গেল, দেখলো না, এর থেকে বেস্ট একটা হয়তো মাইক্রো ওভেন কেনা, কিংবা একটা ভালো জুসার মিক্সার, তাতে তার স্ত্রী অথবা সে যদি অবিবাহিত হয় তার মা এবং তার যদি ছেলে মেয়ে থাকে তাদের জন্য একটা হেল্পফুল ব্যবস্থা হতো, তাদের হেল্প হতো ব্যাপারটার জন্য। তো অনেক সময় সে যার জন্য পয়সা জমাচ্ছে তার থেকেও একটা সে বুঝতে পারতো যে এই মূল্যবোধটা কী করে বোঝা যেত, যে আমার কাছে অনিডার ওই টিভিটার থেকে আমি যদি একটা বাজারের মিক্সার জুসার কিনি, তাহলে তাতে তার মা অথবা তার স্ত্রী অথবা তাদের যে খাটনিটা কমবে। তাদের যদি ছেলে মেয়ে থাকে তো তারা কিছু ফলমূলের জুস খেতে পারবে, ঠিক আছে। তো সেই মূল্যবোধটা তাদের মধ্যে জন্মাতো, তাদের মধ্যে এতদিন ধরে যে পয়সাটা জমাচ্ছে সে বুঝতে পারতো যে পয়সাটার যে মূল্য, তখন টাকারও তো একটা মূল্য আছে, সে টাকার মূল্যটাও সে বুঝতে পারতো, যেটা আমরা অনেকেই অনেক অর্থে বুঝতে পারি না। তার কারণ হচ্ছে এখন অনেক মাইক্রো ফিন্যান্স কোম্পানি চলে এসছে। টাকা নেই, নো প্রবলেম, সিভিল স্কোর নেই, নো প্রবলেম। এখন তো ক্রেডিট কার্ড ফোনে বেচছে, মানে এখন ফোনে
ক্রেডিট কার্ড একটা ধরাতে পারলে তাদের ভালো হয়। হ্যাঁ, অবভিয়াসলি তাদের দিক থেকে ভালো, এটাও একটা জব ক্রিয়েশন। ও যদি একটা বা দুটো বা ওদের টার্গেট বেসিস থাকে, হয়তো 20টা ক্রেডিট কার্ড বেচতে পারলো, তাহলে সে কিছুটা ইনসেন্টিভ পাবে। তো ব্যাপারটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে একবার খারাপও। অনেক সময় আমাদের অনেকে ক্রেডিট কার্ড দরকার লাগে না, তবুও আমরা নিয়ে নিই, কিংবা দরকার থাকেও, ক্রেডিট কার্ডের দরকার থাকেও, কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের কাছেই যে ক্রেডিট কার্ডটা থাকে না, আমরা দরকার ছাড়াই ব্যবহার করে ফেলি। তো সেই জিনিসটা তখন ছিল না, সে সময় ছিল না, তাই তাদের মধ্যে সেই মূল্যবোধটা ছিল, টাকা সঞ্চয় করতেও শিখেছে। আর দূরদর্শিতা বলাটা ভুল, দূরদর্শিতা ছিল যে আজকে যদি আমি এটা জমাই, আজ থেকে 10 বছর পরে গিয়ে আমি এটা কিনতে পারবো। তো এই দূরদর্শিতা এবং ধৈর্য তাদের মধ্যে ছিল, যেটা আমাদের মধ্যে একদমই নেই, বা সবার মধ্যে নেই বলাটা ভুল, অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে নেই, কিন্তু বেশিরভাগ লোকটার মধ্যেই নেই। তার কারণ হচ্ছে বেশিরভাগ লোকই ইএমআইয়ের বোঝা পিঠে নিয়ে যাচ্ছে, তাই না? তো দেখা যাচ্ছে এরকম হয়েছে যে 30 বছরের একটা ছেলে, যার মাথায় 10 লাখ টাকার ঋণ চেপে রোজে কিছু না কিছু লোন নিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আজকাল বন্ধন ব্যাংক চড়া সুদে লোন নিচ্ছে, নেওয়ার পরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইএমআইয়ের বোঝা না আমাদের মানুষের পিঠে চাপতে আরম্ভ করে দিয়েছে। লোন হোক, কিছু জিনিসপত্র কেনাকিনি হোক, ক্রেডিট কার্ড হোক, যে 20,000 টাকা আয় করছে তারও দেখা যাচ্ছে 10,000 টাকা শুধু ইএমআইতে বেরিয়ে যাচ্ছে। বাকি 10,000 টাকাতে সে সংসার চালাতে পারছে না। আর যদি 10,000 টাকা সংসার চলেও যায়, তার হাতে কিছু থাকছে না যে সে কাজে যাবে, অফিস যাবে, বা দুটো বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে, বা তার যদি বান্ধবী থাকে বা স্ত্রী থাকে বা বাচ্চা থাকে, তাকে নিয়ে যে একটা ডাইনিং করাতে নিয়ে যাবে, মানে ডিনার করাতে নিয়ে যাবে, ডিনার ডেট কাইন্ড অফ লাইক দ্যাট। তো পাচ্ছে না সেগুলো করতে। তখন কী করছে? তখন তারা পা দিচ্ছে জুয়া বা সাট্টার মতো জিনিসে, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জুয়া খেলা খারাপ, জুয়া সাট্টা খেলা খারাপ, কিন্তু এখন সেটা লিগালাইজড। এখন Dream11 অ্যাপ বেরিয়ে গেছে, রোহিত শর্মা এসে বলছে Dream11 টিম বানাও, আমার মার্সিডিজ জেতার সুযোগ করে নাও। সৌরভ গাঙ্গুলি আসছে, আমার সাথে টিম বানাও, তুমিও কোটিপতি হবে, 10 টাকা খরচা করো, কোটিপতি হয়ে গেলে। 3 পাত্তি অ্যাড, ইউটিউব অ্যাডেই দেখায় যে আমার কাছে পয়সা ছিল না, আমি 3 পাত্তি খেললাম, 50,000 টাকা পেয়ে গেছি। এইগুলো অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে হয়তো ঠিক হতে পারে, বাট এগুলোর মধ্যে কতটা বাস্তবতা আছে সেটা আমরা কেউই জানি না। শুধু তাদের অ্যাডভার্টাইজমেন্ট টিম জানে, আর যারা খেলে তারা জানে তারা কতটা জিততে পারে, কতটা কি হারতে পারে। জীবনে লাখটাই সব নয়। লাখ ঠিক আছে, কোনো সময় তুমি জিতছো ভালো, কিন্তু কোনো সময় যখন হেরে যাবে, যখন তোমার কাছে আর কিছু থাকবে না, মানে আর দ্বিতীয় পথ থাকবে না। তো ঋণের বোঝা মানুষকে এমন করে ফেলেছে, একটা কৃতদাসের মতো করে ফেলেছে। মানুষ কৃতদাস হয়ে গেছে, ঋণের বেড়ি তার গলায় চলে গেছে। মানুষ থেকে ঋণের বোঝা পিঠে চাপলো, সে গাধা হয়ে গেল। এবার গাধার পিঠে যখন ঋণ বাড়তে 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 আরও বেড়ে গেল, তখন তার মেরুদণ্ডে আর জোর থাকলো না যে 2 পায়ে হেঁটে নিয়ে যাবে বা 4 পায়ে হেঁটে নিয়ে যাবে। তখন তার মেরুদণ্ড ভেঙে গেল, সে দাঁড়াতে পারছে না, শুয়ে যাচ্ছে বুকে ভর দিয়ে, সরীসৃপ হয়ে গেল। সরীসৃপেরও একটা ধৈর্য বা মানে একটা পয়েন্ট থাকে না, একটা পয়েন্ট টু ব্রেক থাকে। সে ব্রেকিং পয়েন্টেও যখন চলে যায়, ঋণের বোঝা এতটাই বেড়ে গেল, তার বুকেও আর জোর নেই সে বোঝা বয়ে নিয়ে যাওয়া, ভেঙে পড়লো, সে স্তব্ধ হয়ে গেল জীবন। গত 3 বছরের স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় 25,000 লোক প্রতি বছর শুধুমাত্র এই মাইক্রো ফাইন্যান্সের যে লোন হয় সেটা দিতে গিয়ে, বা ইএমআই, ক্রেডিট কার্ড, সাট্টা, জুয়া অ্যাপ যেগুলো, এর থ্রুতে পয়সা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে তারা শেষমেশ আত্মহনন করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তো এইটা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে বেরোতে হবে যে ফোমো থেকে, ফিয়ার অফ মিসিং আউট, যেটা অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ওয়েব পেজ, মানে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করছে। আমাদের তার থেকে বেরোতে হবে। ফিয়ার অফ মিসিং আউট, ফোমো, এর ক্ষেত্রে এই ব্যাপারে অনেকেই আমরা জানি। যারা জানো না তারা কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে ফোমোর ব্যাপারে আরও বিস্তারভাবে জানাবো কী করে এটা কাজ করে।
আর শুধুমাত্র এটা যে ফ্লিপকার্ট অ্যামাজনে করে তা নয়, এরকম অনেক জায়গা রয়েছে, কিছু শপিং মল থাকতে পারে, দোকানদার থাকতে পারে, তারা এরা সবাই ফোমো ক্রিয়েট করে। কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, হোটেল মালিক ফোমো ক্রিয়েট করলে যে হোটেল নেই, তুমি বেশি টাকা দিয়ে তুমি বুক করে নিলে। তো এই ফোমোর ব্যাপারে একটা পরে ভিডিও আসতে পারে, যদি তোমরা কমেন্ট করে জানাও যে ফোমোর ব্যাপারে যদি কোনো ভিডিও লাগে, বিস্তার কী করে বুঝবো এটা ফোমো, সেটার ব্যাপারে একটা ভিডিও দিত। তাহলে কী করতে হবে আমাদের এই মাইক্রো ফাইন্যান্সের চক্কর থেকে বাঁচতে গেলে? কী করতে হবে? যে এই যে একটা এপিডেমিক, একটা করোনা ভাইরাসের মতো একটা মহামারী, লোন, ইএমআই, এর থেকে বাঁচতে গেলে কী করতে হবে? এর থেকে বাঁচতে গেলে অনেক পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো ফলো করে তুমি বাঁচতে পারবে। আর এই পদ্ধতিগুলো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ইউজ করতে পারি না ওই ফোমো। তার মধ্যে নোটিফিকেশন তো একটা বিভৎস বড় একটা প্রবলেম। তোমার কোনো দরকার নেই কেনার, হয়তো উইশ লিস্টটা রেখে দিয়েছো, ফ্লিপকার্ট দিয়ে দিল একটা নোটিফিকেশান যে এইটা এক্ষুনি এই টাইমের মধ্যে কিনতে হবে, এই দাম। তো দামটা একই ছিল, তোমার হয়তো খেয়াল নেই, তুমি হয়তো 1 মাস আগে জিনিসটাকে উইশ লিস্টটা ফেলে রেখেছিলে যে আমি এটা কিনব, কারণ ওটা ইম্পর্টেন্ট জিনিস নয়। উইশ লিস্টে আমরা যেগুলো ফেলে রাখি সেগুলো ইম্পর্টেন্ট নয় অতটা, মানে ফর নেসেসিটি তো ওটা ইম্পর্টেন্ট হয় না। কিছু কিছু লাক্সারি হয়, কিছু ইন ফিউচার হয়তো কাজে লাগতে পারে, সেই কারণে আমরা ফেলে রাখি। তো এরকম নোটিফিকেশন দিয়ে দিল, আর তুমিও বলো এই তো এটা মনে হচ্ছে এখন কমেই রয়েছে, যেমন 3 ঘন্টা টাইম দিয়েছে, তাহলে হয়তো কমেই রয়েছে, তাহলে আমাকে কিনে ফেলি। এই জিনিসগুলো ক্রিয়েট করে। তো এর থেকে বাঁচতে গেলে আমাদের কিছু পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই ব্যাপারে যদি বলো, আমি একটা ভিডিও প্রিপেয়ার করবো যে কীরকম পদ্ধতিতে আমরা গেলে আমরা সেই জিনিসটা কিনতেও পারবো, কিন্তু টাইম নিয়ে কিনতে পারবো, বাট আমার সেভিংসটা হবে। তো এই জিনিসগুলো করা যেতে পারে। মানে এই এপিডেমিক থেকে, এই মহামারী থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা কিছু পদ্ধতি ফলো করি। আর এই পদ্ধতি বললাম, এই পদ্ধতি আমরা সবাই জানি কী করে আমরা এর থেকে বাঁচবো, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না এরকম। আর যারা জানতে চাও, যাদেরকে হয়তো কিছু আইডিয়া আছে, বাট কিছু মনে হচ্ছে যে আমি কী করে করবো বুঝতে পারছি না, কারণ আমরা সবাই না একটা গোলক ধাঁধার মধ্যে হারিয়ে গেছি। কারণ আমাদের যে মস্তিষ্কটা আমাদের কন্ট্রোলে আর নেই, এটা কন্ট্রোল করছে অ্যালগোরিদম এটাকে কন্ট্রোল করছে। সেটা ইউটিউব অ্যালগোরিদম হয়, কখনো ইনস্টাগ্রাম অ্যালগোরিদম, অ্যামাজন, ফ্লিপকার্ট, ফেসবুক, এটা সবাই এক রকম অ্যালগোরিদম ইউজ করে আমাদেরকে রিড করছে। মানে আমরা যতটা না আমাদেরকে চিনি বা বুঝি, তার থেকে অনেক বেশি এরা আমাদেরকে এখন চিনতে বা বুঝতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এই অ্যালগোরিদম থেকে আমাদের বেরোতে হবে। এইগুলো থেকে বেরোতে গেলে আমরা কী করতে পারি সেটা নিয়ে যদি একটা তোমরা কমেন্ট করতে পারো, এটা নিয়ে একটা তাহলে ভিডিও এরপরে আমি বানাবো। হয়তো এটা সবাই জানবে, এই ব্যাপারে সবাই জানে কম বেশি, বাট হয়ে ওঠে না, যেটা বললাম। তো এই নিয়ে একটা ভিডিও বানাবো, পরে তোমরা কমেন্ট ডাউন করো। তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। আর কী পদ্ধতি বেছে নিতে পারি তোমার মনে হচ্ছে, তার মধ্যে একটা দুটো যদি মনে হয় তো তোমরা শেয়ার করতে পারো কমেন্টে। আর এই ভিডিওটা তুমি শেয়ার করতে পারো তাদের সঙ্গে, তোমার ভাই, বন্ধু, অভিভাবক যারা ইএমআই বা লোনে জর্জরিত হয়ে রয়েছে, তাদেরকে শেয়ার করতে পারো। তো till then, goodbye and thanks for watching this video. Kudos.